নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের মেডিকেল লাইভ শো। আর মেডিকেল লাইভ শো মানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। আপনারা সবাই লাইভে অংশগ্রহণ করবেন। যার যা প্রবলেম, অনেক দূর দূর থেকে ফোন আসে আমাদের লাইভ প্রোগ্রামে, আপনারা ফোন করে কথা বলতে পারবেন। বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের পাই। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানেই তাদের আয়ুর্বেদের শেষ ভরসা, শেষ কথা তো এই প্রতিষ্ঠান, এবং ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। সব বিশেষজ্ঞ ডাক্তারবাবুরাই কিন্তু ওয়েল কোয়ালিফাইড, ওয়েল ইন্টারন্যাশনাল, ওয়েল এডুকেটেড, ওয়েল এক্সপিরিয়েন্সড এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুদের আমরা পাই। ব্যথা যন্ত্রণা নিয়ে খুব মানুষ ফোন করেন, আমি দেখেছি। তো আজকে ডাক্তারবাবু সেই টপিকটা নিয়ে আলোচনা করবেন। মন দিয়ে অনুষ্ঠান শুনবেন, কথা হবে আপনাদের সাথে। যাদের প্রয়োজন আছে এখন লাইভে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্যই লাইভ প্রোগ্রামগুলো করা। আর অবশ্যই কিন্তু আপনারা অনুষ্ঠানের পরেও হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। হেল্পলাইন নাম্বার সবার জন্য খোলা থাকবে। দুটো নাম্বার টিভির পর্দায় দেখুন, রেড স্ট্রিপে রয়েছে, রেড বক্সে 9830235527 অথবা 37-এ আপনারা কথা বলতে পারবেন। স্বনামধন্য ডাক্তারবাবু তিনি উপস্থিত, আর আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা তো আছেনই। কাল ক্যানিং চেম্বার আছে, কিন্তু বারবার বলে দিয়েছি 26 তারিখ ক্যানিং চেম্বার ওপেনিং হচ্ছে, আপনারা ক্যানিং এ কাল দেখাতে পারবেন। আমি বারবার অনুষ্ঠানে বলেও দেবো, সব চেম্বারের কথা বলবো। কলকাতায় সব চেম্বার খোলা, ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রামে হেড অফিস। এছাড়া হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজারে আমাদের চেম্বার ক্লিনিক আছে। আর সব চেম্বার সব জেলাতে, আমাদের রাজ্যের বাইরে আসামে এবং দিল্লি, বম্বে, পুনা, ব্যাঙ্গালোর, সর্বত্র, বাংলাদেশ সর্বত্র। এবং অবশ্যই অনেক মানুষ দূর দূর থেকে অনলাইন কনসালটেশন নিচ্ছেন, চেম্বারে আসছেন। ভালো থাকার শেষ চাবিকাঠি হচ্ছে এই প্রতিষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। উপস্থিত আছেন তিনি ডক্টর এস ভাদুরী আজকে লাইভ প্রোগ্রামে। ডক্টর ভাদুরী নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করি অনুষ্ঠান। আপনারা চলে আসুন ফোনে, ফোন লাইন তো খোলাই। ততক্ষণ আমরা একটু ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করি। ডক্টর ভাদুরী, ঘরে ঘরে ছোট বড়, মেয়ে ছেলে নির্বিশেষে, মেল ফিমেল বোথ আমরা দেখছি মাঝ বয়সের পর থেকে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস ঘরে ঘরে। কারণ কি এত বৃদ্ধি পাচ্ছে কেন এবং কিভাবে ট্রিটমেন্ট হয় সবটাই জানবো। সিমটমস কি সবটাই জেনে নিই। দেখুন, আমরা যে জয়েন্টের ব্যথা বলি সেগুলো অনেক রকম কারণ থাকে, তবে আজকাল এত বেশি বেড়ে গেছে কারণ এটা কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ বলা হচ্ছে। আগেকার দিনে কি হতো, আমরা শুনতে পারতাম যে দাদু ঠাকুমাদের যে ব্যথা হচ্ছে তারা খুব বয়স্ক যখন যারা দাদু ঠাকুমা হয়েছে তখন তাদের কিন্তু শুনতে পেতাম যে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, চলাফেরায় কষ্ট, লাঠি হাত দিয়ে বা হাঁটতে হচ্ছে লাঠি হাতে নিয়ে, অথবা কোমরে হাত ধরে ধরে হাঁটতে হচ্ছে। তো তখন ছিল ব্যাপারটা একরকম, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দুরকমই কিন্তু আমরা পেশেন্ট দেখতে পাই। একটা হচ্ছে ধরুন ইয়াং অ্যাডাল্টস, যারা ধরুন মোটামুটি 30-এর কাছাকাছি, 30 প্লাস এরকম যাদের বয়স, তাদের মধ্যেও দেখতে পাচ্ছি এই ব্যথা সমস্যা। এবং আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মাঝবয়সী এবং বেশি বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রেও। তো আগের যে ছবিটা ছিল তার সাথে এখন নতুন অ্যাড হয়ে গেছে যে অল্প বয়সেও কিন্তু ব্যথার প্রবলেমটা শুরু হয়ে গেছে। এর জন্য এটাকে এখন কিন্তু লাইফস্টাইল ডিজিজ বলা হচ্ছে, কারণ মানুষের লাইফস্টাইলটা বদলে গেছে বলে কিন্তু বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা আজকাল দেখতে পাচ্ছি। তো প্রথমে বলি আমি যে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে কেন ব্যথার সমস্যাটা আজকাল দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, মানুষ আজকাল যে কাজকর্ম করছে তার সাথে সাথে যে সে জীবনশৈলীটা সারাদিনটায় যেভাবে কাটাচ্ছে তার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। মানুষ আজকাল কি করছে, আমরা দেখতে পাই বেশিরভাগ সময়টাই যতক্ষণ মানুষ জেগে থাকে হাতে কিন্তু একটা স্মার্টফোন রয়েছে, এবং সেই স্মার্টফোন থেকে কিন্তু চোখটা খুব কমই সরে যায়। যারা ধরুন বিশেষ করে ইয়াং জেনারেশন তাদেরকে দেখতে পাই, এবং দিনের পর দিন এই জিনিসটা হতে হতে একটা টাইমের পর কিন্তু শরীর তার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে এবং প্রবলেমগুলো আমরা দেখতে পাই। তার জন্যই অল্প বয়সের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আমাদের যে শরীর তার জন্য কি দরকার, পুষ্টি দরকার, নিউট্রিশন, প্রপার নিউট্রিশন দরকার, এবং পুষ্টির অভাবে কিন্তু বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, আমরা এটা জানি। আমাদের হাড় এবং মাংসপেশির শক্তির জন্য কিন্তু আমাদের খাদ্য খাবারের দরকার পড়ে, এবং সঠিক খাবার যদি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের হাড় দুর্বল হয় এবং দেখা যায় হাড়ের মধ্যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং মাংসপেশি দুর্বল হওয়ার কারণে আমাদের হাড়কে শক্ত করে রাখতে পারছে না আমাদের এই মাংসপেশি। আলটিমেটলি কিন্তু এই বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি থেকে এই যন্ত্রণার ব্যাপারটা কিন্তু চলে আসছে। সেটা হতে পারে ঘাড়ের, কোমরের বা হাঁটুর।
এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল্প বয়সের মধ্যে। তার পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে যে আমরা আগে যেমনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছিল, আমরা জানি যে ব্যায়াম, আমরা জিমে যাই কেন? জিমে যাই এর জন্য যাতে আমাদের ফিটনেস থাকে, তার সাথে সাথে আমাদের শক্তিটা ঠিক থাকে, শারীরিক যে ক্ষমতা সেটা যাতে বেড়ে যায়, এবং মানসিকও বলবো একটা কনফিডেন্স লেভেল অনেক বেশি বাড়ে যারা ব্যায়ামের মধ্যে থাকে। তো এই ব্যাপারটার জন্য কিন্তু আমাদের সবসময় রেগুলার এক্সারসাইজ করা দরকার। মডার্নাইজ হয়েছে যত, তত দেখতে পাচ্ছি জিম হয়েছে, মাল্টি জিম হয়েছে, লাইফস্টাইল জিম হয়েছে, এরকম অনেক কিছু আছে, কিন্তু মেন কথাটা হচ্ছে আমাদের কিন্তু ব্যায়াম করতে হবে। সেটা আপনি ঘরে বসেও করতে পারেন, বাইরে গিয়েও করতে পারেন, সেটার কোনো কিন্তু নিয়ম নেই যে জিমে গিয়ে আপনার ব্যায়াম করতে হবে। আপনি বাড়িতে বসেও কিন্তু ব্যায়াম করতে পারেন, বিভিন্ন যোগাসন করতে পারেন, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। যেহেতু এখন সবাই খুব চেয়ার বাউন্ড কাজটা বেশি, মানে এডুকেশন নিচ্ছে, যারা পড়াশোনার দিকে যাচ্ছে তারা পড়াশোনাটা অনেকটা করছে, তার জন্য খেলাধুলোটা বন্ধ তাদের। মা বাবার প্রেসারে তখন কিন্তু তার একমাত্র মানে লক্ষ্য হচ্ছে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে, না হলে কিন্তু তার কিছু ভবিষ্যৎ নেই। আর সিচুয়েশনটাও এমন হয়েছে, কম্পিটিশন এত বেড়ে গেছে, তার জন্য কিন্তু করতে বাধ্য হচ্ছে সব ছেলেমেয়েরা। মা বাবাদেরও কোনো উপায় নেই, চাপটা দিতেই হচ্ছে। এই করতে গিয়ে কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কিন্তু কম হচ্ছে। এই যে একভাবে ঘরে বা বাইরে গিয়ে পড়াশোনা করার জন্য কি হচ্ছে, তাদের ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে না, খাওয়া, ঘুম, পড়া, এই তিনটে ছাড়া আর কিছু হয় না। তার জন্য কি হচ্ছে, এই যে ব্লাড সার্কুলেশন হওয়াটা, যা বা ধরুন মাংসপেশির শক্তি বাড়ানো, বা ধরুন যে আমাদের যে নিউট্রিশন যেটা নিচ্ছি সেটা বডিতে অ্যাবজর্ব হওয়া, এইগুলো কিন্তু কমে যাচ্ছে। আর আলটিমেটলি একটা টাইমের পর গিয়ে কিন্তু সব ইয়াং জেনারেশন এই ব্যথার শিকার হচ্ছে, হাড়ের সমস্যা দেখা যাচ্ছে, স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, মানে লাম্বার স্পন্ডিলোসিস, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে মারাত্মক ধরনের অ্যানক্লোজিং স্পন্ডিলোসিস। রিসেন্ট একটা মেয়ে, বাচ্চা মেয়ে, মানে 18+, লাস্ট ইয়ার ও 12 এক্সাম দিয়ে পাশ করেছে, এবার নিটের জন্য প্রচন্ড খাটছে, গতবারও পড়াশোনা করেছিল, আগেরবার চান্স পায়নি বলে। এবার ওর একটা, দেখুন কিরকম ভাবে জিনিসগুলো রিলেট হয়, আমি বলছি, প্রচন্ড ভাবে পড়াশোনা করছে দিন রাত, ও রাত 2টোর পর ঘুমোতে যায়, সকাল 6টায় উঠে পড়ে, বুঝতে পারছেন? তাছাড়া শুধু ও খালি খাবার খাচ্ছে আর পড়াশোনা করছে, স্নান করছে, টয়লেট যাচ্ছে। এই যে ওর লাইফস্টাইলটা হয়ে গেছে, এটাই কিন্তু ওর অনেকগুলো নেগেটিভ জিনিসও চলে এসছে। এত বেশি পড়া করতে করতে ওর কিন্তু মাইন্ডে, মনের যে শার্পনেস, কারণ ওর তো মনে রিজনিং ব্যাপারটা চলে গেছে, প্র্যাকটিক্যাল লাইফটার দিকে ওর ফোকাস চলে গেছে, পুরো জিরো হয়ে গেছে। ও শুধু বইয়ের যে পুঁথিগত বিদ্যা সেটা করছে, কারণ ওর ওইটা ক্র্যাক করতে হবে, নিটটা ক্র্যাক করতে হবে। করতে গিয়ে আমাদের এখানে যখন আসছে, ওর হাঁটা চলা বন্ধ হয়ে গেছে, বুঝেছেন? হাঁটতে পারছে না। ব্যাপার ডায়াগনোসিস হলো যে ওর অস্টিওআর্থ্রাইটিসও আছে, অ্যানক্লোজিং স্পন্ডিলোসিসও হচ্ছে। ওর পঞ্চকর্মা থেরাপি স্টার্ট হয়েছে, প্র্যাকটিক্যাল ফ্যাক্ট বলছি, আমাদের এখন ট্রিটমেন্ট চলছে সেই বাচ্চা মেয়েটার। ও দিনের পর দিন এইভাবে বসে থাকতে থাকতে এখন ওর মা বাবা যেহেতু আগের বার ক্র্যাক করতে পারেনি, ওর মধ্যে একটা ভীতিও চলে এসছে, ঠিক আছে, একটা ল্যাক অফ কনফিডেন্স এসছে। আমিও কথা বলেছিলাম যখন ওর সাথে, আমাদের অন্য ডাক্তারবাবুরাও দেখেছিল, আমিও ওর সাথে কথা বলেছিলাম, পঞ্চকর্মাটা সাজেস্ট করা হয়েছে, ওটা নিয়ে আলোচনা করছিলাম ওর পেরেন্টসের সাথে। ওর সাথে যখন কথা বললাম, তার আগে ওর মা বাবা আমায় বললো, ওকে একটু না কথা বলে সাহস দিন। তার মানে ওর নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলছে, এবং পড়াটাকে কিন্তু এখন একটা ভয়ের মধ্যে চলে গেছে। মানে কি, যদি না পাই আমি তাহলে কি হবে, যদি না পাই কি হবে। আমি তাই ওকে একটু কাউন্সিলিং করলাম, একটু বোঝালাম, কিন্তু আলটিমেটলি কিন্তু সেই বাচ্চাটার ক্ষতি হচ্ছে। মানে আলোচনা করতে করতে ফট করে পেশেন্টের কথাটা মনে পড়লো বলে আমি এটা তুলে ধরলাম, যে এই যে লাইফস্টাইল রিলেটেড প্রবলেম কিন্তু আজকাল আসছে ইয়াং জেনারেশনের মধ্যে। এত কম বয়স, এটা খুবই কম দেখা যায়, রেয়ার, কিন্তু অল্প বয়স একটু বেড়ে গেলেই 30-এর কাছাকাছি আশেপাশে যাদের বয়স, তাদের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আরেকটা কি হচ্ছে, কেন হচ্ছে, এক্সারসাইজ নেই, নিউট্রিশন পাচ্ছে না ঠিক মতো, যেটা বলছিলাম নিউট্রিশনের দরকার হয় সেটা পাচ্ছে না। কেন? ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। যারাই বেশি কম্পিউটার রিলেটেড জব করে তাদের মধ্যে একটা না ফুড ক্রেভিং হয়, যখন তখন, হয়তো রাত 1টা অবধি জেগে কাজ করছে, এখন তো খুব ভালো আছে ডেলিভারি অ্যাপসগুলো রয়েছে, হোম ডেলিভারি অ্যাপসগুলো, তার মধ্যে কল করলে সাথে সাথে 10 মিনিটেও দিয়ে যাচ্ছে, এরকমও তো হচ্ছে। তো
তো এই জিনিসটার কারণে হচ্ছে কি, যখন খিদে পেয়ে যাচ্ছে এত রাত জায়গাতে বাইরের খাবার এনে এনে খেয়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে, ওয়েট গেইন হচ্ছে, ফ্যাট গেইন হচ্ছে, কোলেস্ট্রলের প্রবলেম হচ্ছে, আলটিমেটলি নিউট্রিশন কিছু ঢুকছে না। আর এই কিন্তু হাড়ের সমস্যা, ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, এগুলো কিন্তু বেড়ে গেছে। এটা কিন্তু একটা বড় এখন সমস্যা। আরেকটা দিকে কি হচ্ছে, বয়স্কদের কেন হচ্ছে, এত বেশি খাদ্য খাবারের মধ্যে এখন পলিউশনের মানে কি বলবো, পেস্টিসাইড, ইনসেকটিসাইড, এগুলো বিষাক্ত জিনিসগুলো দেওয়া হচ্ছে, যেগুলোর একটা সাইড এফেক্ট আছে আমাদের শরীরের মধ্যে, সেটা ঢুকছে। তারপর তেল, তার সাথে সাথে কি হচ্ছে, আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি হয়তো অনেকের ক্ষেত্রেই সেই পুষ্টিটা ঢুকছে না, হয়তো খাবার সে খাচ্ছে, পেট ভরছে, খেতে স্বাদ লাগছে, কিন্তু পুষ্টিগত মান কম রয়ে যাচ্ছে। আলটিমেটলি হয়তো ডেফিসিয়েন্সি হচ্ছে, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হচ্ছে, এদিকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, যেহেতু আজকাল রোদের লোক কম বেরোয়, সবার প্রয়োজন পড়ে না, এসিতে থাকছে, গাড়ি করে বেড়াচ্ছে। এই দুটো ফ্যাক্টরে হাড় কিন্তু একদম দুর্বল হয়ে যাচ্ছে। তার পাশাপাশি মেয়েদের মেনোপজের টাইম একটা থাকে, সেখানে হরমোনাল চেঞ্জেস হয়, হাড়ের মধ্যে কিন্তু অস্টিওপোরোসিস দেখা যায়, মানে হাড়ের ডেনসিটি কমতে থাকে। এই সব মিলিয়ে কিন্তু আজকে এই সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। ঠিক, আমরা একটা ফোন আছে, একটু দেখে নিই, আবার আলোচনায় আসবো, আপনারাও ফোনে আসুন। আর অবশ্যই ডক্টর ভাদুরী আছেন লাইভ প্রোগ্রামে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রোগ্রাম চলছে। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ বলুন। জোকা থেকে, আচ্ছা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আপনি কি ধরনের কাজকর্ম করছেন? হ্যাঁ, আইটিতে জব করছেন। আচ্ছা আচ্ছা, তার মানে চেয়ারে বসেই জব, তাই তো? বসে বসে। আচ্ছা, আপনার কি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় নাকি হয় না? হয় না। আর খাবার দাবারের ধরনটা কেমন আপনার? বাইরে খেতে হয়। আর আপনার ওজন কত এখন? 82। হাইট কত? 5.5। 5.5 ফুট 6 ইঞ্চি। আচ্ছা, 82। এবং আপনার মোটা হয়ে যাচ্ছেন, আপনি নিজেই ফিল করছেন যে আপনার চর্বি বেড়ে যাচ্ছে, মানে ফ্যাট বেড়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আপনার কি, আমি আর রিলেট করে করে অনেকগুলো প্রবলেম বলবো। দেখুন, আপনার ওজন বাড়ছে, আপনি ফিল করছেন হাঁটা চড়ায় কষ্ট হচ্ছে, তাই তো? হাঁপিয়ে যান কি সিঁড়ি দিয়ে স্টেয়ার ক্লাইম্ব করলে বা একটু ভারী কিছুকে? হাঁপিয়ে যাচ্ছেন। আচ্ছা, আরেকটা প্রবলেম, আপনি বলতে পারবেন কিনা জানি না, আপনার বাড়ির লোক বলতে পারে, আপনার কি নাক ডাকে? নাক ডাকে। ঠিক আছে, আপনি শুনুন, আমি আপনাকে বলছি সব ব্যাপারটা। দেখুন, ফোন রেখে টিভিতে শুনুন, আমি বলছি। দেখুন, আমি এতগুলো প্রশ্ন করলাম কেন, কারণ এগুলো হচ্ছে সিমটম। ওজন যাদের বেড়ে যায় তাদের এই প্রবলেমগুলো আসে, এবং আমি কনফার্ম করে নিলাম এই সমস্যাগুলো ওনারও আছে কিনা। ওনার লাইফস্টাইলটা হচ্ছে ঘন্টার পর ঘন্টার চেয়ারে বসে কাজ করতে হবে, যেহেতু ওটা ওনার প্রফেশন, করতেই হবে। এবং এটা করতে গিয়ে মানসিক চাপটা এত থাকে যে কাজ শেষ করে তখন আর ওনার ইচ্ছে হয় না, বা একটা মানে কি বলবো, পেছন থেকে কেউ ধাক্কা দেবার নেই যে ঠিক আছে তুমি আরো কিছু শরীর চর্চা করো। উনি টায়ার্ড হয়, ক্লান্ত হয়, খাবার দাবার খায়, ঘুমিয়ে পড়ে। এবং এমন একটা ওনার পরিস্থিতি হয় মাঝে মাঝে যে বাইরের খাবার খেতে উনি বাধ্য হয়ে যায়। তখন কিন্তু উনি খাবারটা খাচ্ছেন নিজের জাস্ট পেট ভরানোর জন্য, যা পাচ্ছে হাতের কাছে সেটা খেয়ে নিচ্ছে। উনি ফিল করছে, দেখুন কেউ মানে সবার তো সেন্স আছে একটা, সবাই আমরা বুঝি যে এইটা খেলে আমাদের ক্ষতি হবে, তাও অনেক সময় বাধ্য হয়ে যায় লোক খেতে, কারণ হাতের কাছে তার ওরকম ব্যবস্থা থাকে না, অথবা আরেকটা জিনিস, সে ঠিক বুঝে উঠতে পারে না কি খাবে সেই মুহূর্তে, কারণ সে হয়তো ভাবতেই পারছে না যে হ্যাঁ এটা খেলেও আমার কাজটা হবে, ঠিক আছে। তার জন্য পেট ভরার জন্য যা পায় তখন সবাই তাই খেয়ে নেয়। ওনার ক্ষেত্রেও তাই হচ্ছে। এবার এটা করতে গিয়ে হচ্ছে, তার মানে ওনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এখন বলা যায় একদম মিনিমাম হয়ে গেছে। যতটুকু ঘর থেকে বাইরে যেতে লাগে সময়, ততটুকুই হাঁটাচড়া হচ্ছে, গাড়ি করে ট্রাভেল করছে, বাজার হয়তো কোনোদিন সপ্তাহে যাচ্ছে, নাহলে যাচ্ছে না, যেটা লাইফস্টাইল। আমি কেন এত বিশ্লেষণ করছি, যে কারণ এই রোগগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। এই করতে করতে কি হচ্ছে, উনি এমন কিছু খাচ্ছে যেটাতে কিন্তু ওনার কোলেস্ট্রল বাড়াচ্ছে, ফ্যাট ডিপোজিট হচ্ছে। দেখুন, আমরা ভাবি ফ্যাট খেলে শুধু ফ্যাট বাড়ে, তা না।
আমরা যদি কার্বোহাইড্রেট বেশি খেয়ে নিই, যে সেটা যদি খরচা না হয়, সেটা কিন্তু ফ্যাট হিসাবেই বডিতে স্টোর হবে। তার জন্য প্রথম যেটা আমাদের করা উচিত, আপনিও করবেন, কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিন যতটা পারবেন, মিনিমাম কার্বোহাইড্রেট। কারণ আপনার যা কাজ, তাতে ব্রেন ওয়ার্ক বেশি, সেখানে আপনার অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মতো আপনার কিন্তু কার্বোহাইড্রেট ইনটেক করতে হবে না। এবার তাহলে আপনি ভাববেন যে এনার্জি কোথা থেকে পাবেন? প্রোটিন আর ফ্যাট থেকেও এনার্জি পাওয়া যায় কার্বোহাইড্রেটের মতো, এবং ফ্যাট থেকে এনার্জি অনেক বেশি পাওয়া যায়। আর প্রোটিনে কার্বোহাইড্রেটের সমান সমানই আপনার এনার্জি পাওয়া যায়, ঠিক আছে? তো এই জন্য আপনি কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দেবেন যতটা পারবেন। তারপরে প্রপার একটা গাইডেন্সে, আমাদের এখান থেকে সেটা প্রোভাইড করা হয়, গাইডেন্সে একটা ডায়েট চার্ট নেবেন, সেটা যখন ফলো করবেন দেখবেন আপনার কিন্তু ওয়েট লস হওয়া শুরু করবে। তার সাথে সাথে আপনাকে অ্যাডভাইস দেব যাতে আপনার বডির সিস্টেমগুলো ঠিক মতো কাজ করে, মানে আপনার পাচন ক্রিয়াটা ঠিক মতো কাজ করে, আপনার কিডনি ভালো মতো ফাংশন করে, লাংস ভালো মতো ফাংশন করে। কারণ দেখুন, প্রত্যেকটা সিস্টেম, আমাদের বডিতে অনেক সিস্টেম আছে, সবগুলো সিস্টেম যখন একসাথে ভালো মতো কাজ করে তখন একজন ব্যক্তি কিন্তু হেলদি থাকে। হেলদি ফিজিক্যালি এবং মেন্টালি দুটোই দরকার। এই যে আপনি এতক্ষণ ধরে কাজ করছেন, হয়তো আপনি জানি না, তবু একটু ভেবে দেখবেন আমি যেটা বলছি, আপনি জল কতটা খান? জল কিন্তু আমাদের বডিতে যেমন দরকার, শুধু আমরা বডি ভাবি যে মানে এই শরীরটাকে আমরা বডি ভাবি, এটাও কিন্তু বডির পার্ট। আমাদের ব্রেনের জন্য কিন্তু জল প্রচন্ড মাত্রায় দরকার, এবং আমাদের যে জলটা খাই তার ব্রেনের জন্য অনেকটা ইউজ হয়। তো এটাই মাথায় রাখতে হবে যে যদি জল না খাই তাহলে কিন্তু আমার শারীরিক সমস্যার সাথে সাথে আমার মেন্টালও কিন্তু প্রবলেম আসবে। মেন্টাল বলতে পাগল বলা হয় না, মেন্টাল বলতে আমার ব্রেনেও কিন্তু সেটার এফেক্ট করবে। আমার ইরিটেশন হতে পারে, আমার ঘুম না আসতে পারে ঠিক মতো, আমার ডিসিশন মেকিং এ ভুল হতে পারে, অল্পতে রেগে যেতে পারি। এই প্রবলেমগুলো কিন্তু জল ঠিক মতো না খাওয়ার কারণ, আমার শরীরে যেটার প্রয়োজন সেটা যদি আমার শরীর না পায়, অটোমেটিক তার কিন্তু একটা সাইড এফেক্ট দেখা দেবে। তো আপনি সব এই ব্যাপারগুলোর কিন্তু গাইডেন্স প্রপার পেয়ে যাবেন। আর সত্যিই যদি আপনি চান, অনেস্টলি যদি চান আপনার ওজনটা কমাতে, একটা ফোন কল করুন, আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আপনি কাছাকাছি আছে আমাদের ল্যান্সডাউন, ল্যান্সডাউনে গড়িয়া থেকে বলছেন, জোকা থেকে তো আমতলাটাও কাছে, জোকা থেকে আমতলাটাও কাছে, আমতলাটা অনেক কাছে হবে জোকা থেকে। ওখানে চলে যান, এভরি থার্সডে আমাদের ওখানে চেম্বার হয়, ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। ওটার জন্য একটা হেল্পলাইন নাম্বারে কল করে গিয়ে আপনার প্রবলেমটা বলবেন, এবং এই পুরো গাইডেন্সটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক, আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছি, ডক্টর ভাদুরী আছেন। আর অবশ্যই আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা প্লিজ লিখে রাখুন। আমি চট করে আপনাদের বলে দিচ্ছি, আমাদের নিয়ার বাই চেম্বার গুলো বাইরে বাইরে, কলকাতাটা তো আমি বলে দিয়েছি আপনাদের, কলকাতার পাশাপাশি আমি বাইরের সব চেম্বার গুলো একটু বলে দিই। আচ্ছা, তার আগে একটা ফোন নিয়ে নি। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। বর্ধমান থেকে বলুন। আচ্ছা, আমি বলছি একটা প্রশ্ন আছে। আমি বলছি মানুষের হাঁটুর লিগামেন্ট শক্তিশালী থাকলে কি মানুষের হাঁটা চলার পক্ষে ভালো, মানে তার যদি কোমরের কোনো প্রবলেম না থাকে, এবং যদি হাঁটুর যাতে হাঁটু যদি লিগামেন্ট শক্তিশালী থাকে, বয়স হলে তার হাঁটু মানে কোনো শরীরের মানে কোনো প্রবলেম হবে না? আপনার কথাটা কেটে গেল, আরেকবার বলুন। হ্যাঁ, আমি বলছি ধরুন যদি কারো যদি হাঁটু যদি ঠিক থাকে, মানে হাঁটুর যদি লিগামেন্ট খুব শক্তিশালী হয়, এবং কারো যদি কোমর ধরুন যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে হাঁটা চলা কি বয়স হলো তার কোনো প্রবলেম আসবে না শরীরে, মানে পায়ের জন্য? মানে হাঁটুর লিগামেন্ট যদি খুব শক্ত হয়, তাই তো? যদি হয়, খুব কি হয়? আমি বলছি হাঁটুর লিগামেন্ট ধরুন, যারা ধরুন যোগাসন করে অনেকে তো হাঁটুর লিগামেন্ট খুব শক্তিশালী হয়। হ্যাঁ, শক্তিশালী হলে কি তাহলে কি আমরা তার কি মানে হাঁটা চলার কোনো প্রবলেম হবে না বয়সকালে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি পুরোটা শুনতে থাকুন, আমি শুনুন, আমি বলছি, টিভিতে শুনুন। দেখুন, লিগামেন্টের একটা ফাংশন আছে, আর এখানে তিনটে জিনিস থাকে, ঠিক আছে, যেগুলোকে সফট টিস্যু বলা হয়। কার্টিলেজ আছে একটা জিনিস, লিগামেন্ট একটা আছে, আরেকটা হচ্ছে টেন্ডন, মাসেল টেন্ডন। তিন রকম জিনিস। একটু বুঝিয়ে বললে, আপনি যদি এই প্রফেশনে থাকেন তাহলে জানেন, যদি এই প্রফেশনে না থাকেন তাহলে আমি বুঝিয়ে বলছি। যেটা দেখুন, আমাদের কার্টিলেজ কি হয়, দুটো হাড়ের যে মাথাগুলো,
সেই মাথাগুলোর ওপরে একটা আস্তরণ থাকে যেটা কার্টিলেজ বলা হয়। এই জিনিসটা কেমন, এটা কিন্তু মাংসও না আবার হাড়ও না। অনেক সময় আমরা মাংসের মধ্যে খাই না, কচকচি বলি, কচকচ করে আওয়াজ হয়, যেটা কান যা দিয়ে তৈরি, আমাদের নাকের এই যে ব্রিজটা, এই জায়গাটা যেটা দিয়ে তৈরি, যে নরম হাড়, ঠিক আছে, ওটাকে বলা হয় কার্টিলেজ। ওটা তার মানে কি হাড়ের মাথার উপরে একটা আস্তরণ দেওয়া হয়, যাতে একটা হাড় একটা জয়েন্টের মধ্যে দুটো হাড় যাতে ঘষা খেয়ে খেয়ে হাড়গুলো নষ্ট না হয়, ঠিক আছে, এইটা। এবার মাসেল টেন্ডন কি হচ্ছে, মাসেল থাকে, ধরুন একটা হাড় থেকে আরেকটা হাড়ের মধ্যে মাসেল গুলো যায়, ধরুন এখানে এই হাড়ে একটা মাসেল আছে, সেটা কোথাও তো ঢোকানো আছে মাসেলের শেষটা, ওই মাসেলের যে শেষ অংশটাকে ওগুলোকে টেন্ডন বলা হয়। দুদিকেই থাকবে, এদিকেও কোথাও লাগানো আছে, এখানেও লাগানো আছে, কারণ মাসেল গুলো সাধারণত ছড়িয়ে থাকে, দেখবেন ছড়িয়ে গিয়ে তারপর আস্তে করে শুরু হয়ে যায়, ঠিক আছে। এই যে দুটো শেষ মাথা, এগুলোকে বলা হয় টেন্ডন। আরেকটা হচ্ছে লিগামেন্ট, মানে একটা হাড় আরেকটা হাড় একটা জয়েন্ট তৈরি করলো, এবার একটা হাড়কে যে বেঁধে রাখছে আরেকটা হাড়ের সাথে, প্রথম যে বাঁধনটা দিয়ে রাখে, হাড়ে হাড়ে বাঁধন, সেটাকে বলা হয় লিগামেন্ট। এইবার দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে শক্তিশালী, আরেকটা হচ্ছে শক্ত। শক্তিশালী মানে কি, তার স্ট্রেংথ আছে, ক্ষমতা আছে, আর শক্ত মানে হওয়া যায় হচ্ছে স্টিফ। স্টিফ হওয়াটা ঠিক না, ঠিক আছে, কিন্তু আপনার শক্তিশালী হতে হবে। যদি কারো মাসেল লিগামেন্ট যদি শক্তিশালী হয়, অবশ্যই সেটা তাকে হেল্প করবে, কিন্তু শুধু ওটা ঠিক থাকলে হবে না, কারণ দুটো হাড়ের মাঝখানে কি আছে বললাম আমি, কার্টিলেজ আছে, কার্টিলেজটাও ঠিক থাকতে হবে, এবং তার সাথে সাথে ওখানে একটা লুব্রিকেন্ট থাকে, যেমনি ধরুন হাঁটুর ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। তারপরে ধরুন আমাদের দুটো মেরুদণ্ডের হাড়ের মাঝখানে একটা কুশন থাকে, ডিস্ক ব্যাকবোনে ডিস্ক বলা হয়, ঠিক আছে। এই সবগুলোই যদি ঠিক থাকে তাহলে, এবং মাংসপেশির শুধু হাঁটু না, অনেক কিছু ফ্যাক্টর, হ্যাঁ, এবং যদি আপনার মাংসপেশির ক্ষমতা ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার ওই সমস্যাগুলো চট করে আসবে না, যেটা হাঁটুর ব্যথার কথা বললেন। এবং এটা মেনটেন করতে গেলে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে আপনার খাদ্য খাবার ঠিক রাখতে হবে, আরেকটা হচ্ছে যোগাসন, ব্যায়াম যেটাই বলুন, সেগুলোকে করতে হবে রেগুলার। এবং আরেকটা কথা বলে দিই, অনেকের দেখবেন খুব বেশি পরিশ্রমের কাজ করেছে ইয়াং সময়, এবং বুড়ো বয়সে তারা ওই হাঁটুর রোগ, কোমরের রোগ, ঘাড়ের রোগ ধরে নিয়েছে। সেটা করা হয় কারণ হচ্ছে ওভার ইউজ অফ দ্য জয়েন্ট, অতিরিক্ত মাত্রায় ইউজ করেছে। ধরুন কেউ একজন দেখেছেন যে ইয়াং বয়সে মাইলকে মাইল খালি সাইকেল চালিয়ে যাচ্ছে, মাঝ বয়স অব্দি সাইকেল চালিয়ে গেছে, 50-55 অব্দি সাইকেল চালাচ্ছে, তারপরেই দেখা গেল আস্তে আস্তে তার হাঁটুর যন্ত্রণা শুরু, মানে ওটা ওভার ইউজ হয়েছে। তার যে হাঁটুর ক্ষমতা তার থেকে বেশি শক্তি দিয়ে ওটা চালাতে হয়েছে, এবং ওভার ইউজ হয়েছে। অনেকে মাইলের পর মাইল হেঁটে গেছে, দেখা যায় তার হয়তো অনেক ওজন বেশি, তখন কি হয়েছে, ভেতরে দুর্বলতা ছিল বলে, কমজোরি ছিল বলে, কারণটা ওটাই বললাম, ব্যায়াম নেই এবং তার সাথে সাথে খাদ্য খাবার ঠিক নেই, তখন সেখানে দুর্বল জায়গাগুলোতে ঘর্ষণ খেয়ে আস্তে আস্তে সেখানে ড্যামেজ হয়েছে। কার্টিলেজ ড্যামেজ হওয়ার পর কি হয়, হাড়ের ওপরে অ্যাটাক করে, একটা হাড় আরেকটা হাড়কে, তখন হাড় যদি দুর্বল থাকে সেইটাও ক্ষয় হতে থাকে, এবং তখন আমরা কি বলি, ডিজেনারেশন কথাটা বলা হয়, মানে ক্ষয় হওয়া, ক্ষয় হচ্ছে, এবং হাড়ের যে ক্ষয় হয়ে যাচ্ছে এটাকে আমরা তখন বলা হয় ডিজেনারেটিভ ডিজিজ, ঠিক আছে। অস্টিও আর্থারাইটিস হচ্ছে ওই রকমই একটা রোগ যেটা বড় জয়েন্টে হয়, বিশেষ করে আমাদের হাঁটুর জন্য হয়, ঠিক আছে। সেখানে কি হয়, হাড়ের ক্ষয় হয়, এবং যদি একজন ব্যক্তি, আপনি যেটা বলছেন, ভালো করে যোগাসন করে যায় বা ভালো সঠিক পদ্ধতিতে ব্যায়াম করে, মানে ব্যায়াম মানে 40, মানে একজনের ক্ষমতা 10 কেজি তোলার, সে 50 কেজি তুলে বলে ফেললো যে আমি অনেক ক্ষমতা হয়ে গেছে, না। দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় পালোয়ানদের দেখায়, মানে কেমন, বডি বিল্ডারদের দেখায়, যারা এখন হুইল চেয়ারে ঘুরছে। এক সময় সে মিস্টার ইউনিভার্স হয়েছিল, একবার নয় কয়েকবার হয়েছিল। এরকম অনেক ব্যক্তিত্বদের দেখায় যারা এখন হুইল চেয়ারে চলছে। কারণ কি, একটা টাইমে তাদের ক্ষমতার থেকে বেশি তারা লোড তুলে নিয়েছিল এবং
সাপোর্ট নিয়েছিল তখন স্টেরয়েডের। এই স্টেরয়েড নিয়ে কিন্তু মানুষের এরকম ক্ষতিগুলো হয়। তাই যারা ধরুন ভাবছেন যে আমি ওজন মানে বডি বানানোর জন্য স্টেরয়েড বা এমন কোনো সাপ্লিমেন্ট খেয়ে ফেলছেন যার মধ্যে ওরকম কিছু আছে, ঠিক আছে, এক্সট্রা গ্রোথ হরমোন আছে, এইগুলো কিন্তু অ্যাভয়েড করুন। ন্যাচারাল পিওর আমাদের আয়ুর্বেদিক স্টাইলে যে খাদ্য খাবারগুলো, ন্যাচারাল একটা আয়ুর্বেদিক লাইফস্টাইল যে লিড করবে আজকের দিনে, আমি বলছি সে কোনো রোগ তাকে কিন্তু ধরতে পারবে না। ধরুন আমরা যখন পড়াশোনা করেছি তারপর থেকে আয়ুর্বেদটাকে আমরা বুঝেছি, এখন কিন্তু সচেতনতা বাড়ছে এবং এই সচেতনতাটা যত বাড়বে মানুষ কিন্তু তত বুঝতে পারবে আমার কি করা উচিত। তার জন্যই বলছি আপনি যদি একটা নিজের আয়ুর্বেদিক লাইফস্টাইল, ন্যাচারাল লাইফস্টাইল মেনটেন করতে পারেন তাহলে দেখবেন শারীরিক এবং মানসিক বিকাশ তো হবেই এবং আপনি দীর্ঘায়ু লাভ করবেন এবং ঔষধের ওপর না ডিপেন্ড করে আপনি বেঁচে থাকতে পারবেন। আর এর যদি পরামর্শ আপনি চান যে কিভাবে আমি নিজেকে ঠিক রাখবো, আপনার ধরুন অন্য কোনো অসুখ তেমন কিছু বড় হয়নি, তবু বলবো একবার আপনি আসুন আমাদের এখানে, একটা কনসালটেশন নিন। কনসালটেশনের মাধ্যমে আপনি কিন্তু কিছু কিছু ছোট ছোট জিনিসগুলোকে কারেকশন করিয়ে নিতে পারবেন আর একটা প্রপার গাইডলাইন্স পাবেন কিভাবে একটা আয়ুর্বেদিক লাইফস্টাইল নিজে লিড করতে পারেন। এবং আপনারা নিশ্চয়ই সবাই জানেন, ভারতীয়রা সবাই জানে যে আয়ুর্বেদ ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি এবং সারা বিশ্বের মধ্যে 5000 বছরেরও পুরনো কিন্তু একটা চিকিৎসা পদ্ধতি। আর একটা জিনিস মনে করুন, আমি এটা বারে বারে বলি যে আগেকার দিনে যারা রাজারা ছিল, মহারাজরা ছিল, যারা যোদ্ধা ছিল, তাদের দেখবে হাইট কত বেশি, তাদের তরোয়াল কত বেশি মানে বড় ছিল এবং ভারী ছিল, সেটা তারা কিন্তু হাতে নিয়ে যুদ্ধ করতে পারত এবং তাদের কিন্তু শরীর সুস্থ থাকতো, তাদের বিভিন্ন ধরনের ব্যায়াম কসরত করতো, খাওয়া দাওয়া ভালো থাকতো, তার সাথে সাথে কিন্তু তাদের কোনো ছোট প্রবলেম হলে বা তারা যে গাইডেন্সে চলতো সেটা কিন্তু আয়ুর্বেদ কোনো একজন ব্যক্তির দ্বারা। তো সেই এত রিচ কি বলবো, এত রিচ মানে কি বলবো গুণাগুণ আয়ুর্বেদের, সেটা কিন্তু এখনো আছে প্রকৃতিতে, কিন্তু এখনো আয়ুর্বেদের গুণ ছড়িয়ে রয়েছে। সেগুলোই কিন্তু আমাদের এনবিপির মাধ্যমে আমরা বিভিন্ন পেশেন্টকে ট্রিট করি। দেখা যায় যে আমাদের দেখুন প্রোডাক্টের কোয়ালিটি, যেই মেডিসিনগুলো আমরা দিচ্ছি তার কোয়ালিটিটা এতটা ভালো মেনটেন করার আমরা চেষ্টা করি যাতে তার গুণাগুণটা সঠিক হয় এবং সেই মাত্রাটা যাতে সেই পেশেন্টের জন্য সঠিক হয়। এবং যারা দেখবেন আয়ুর্বেদকে ভরসা করে চলছে, এটা ঠিক কন্টিনিউ করছে ঠিক মতো, দেখবেন কিছুদিন পরেই কিন্তু আপনার প্রবলেমটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং লাইফ টাইমে আপনার ওষুধ খেয়ে থাকতে হবে না। হেল্পলাইন নাম্বার সবার জন্য খোলা, আমি চেম্বারগুলোও বলবো, ইন্টারভিউ পার্টেও যাব, কিছু পেশেন্টের ইন্টারভিউ শোনাবো। তার আগে ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলছি কি বাবার না প্যানক্রিয়াটিস গলব্লাডারে পাথর হয়েছে। আচ্ছা, কোনো ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ করছে কোনো। আচ্ছা, মানে তাতে কি বলেছে, কি করতে বলেছে? কোনো ওষুধের নাম নেবেন না? হ্যাঁ বলুন। প্যানক্রিয়াটিসটা কমাতে বলেছে। প্যানক্রিয়াটাইটিসটা হচ্ছে আপনার প্যানক্রিয়াসটা ইনফ্লেমেটরি হয়ে গেছে, ইনফ্লেমেশন হয়েছে, ঠিক আছে? ওটার কিন্তু খুব সাবধান, খাওয়া দাওয়া একদম কন্ট্রোল করুন। এবং সুগার কেমন আছে? সুগার নেই না। সুগার নরমাল আছে? না সুগার নেই। আচ্ছা, আপনার রিপোর্টগুলো একবার আপনি আমাদেরকে পাঠিয়ে দিন, ঠিক আছে? রিপোর্ট দেখে আমরা, হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, যে হেল্পলাইন নাম্বার যে আছে আমাদের সেখানে পাঠিয়ে দিয়ে বলে দেবেন যে এই রিপোর্টগুলো ডাক্তারবাবুদেরকে দেখাবেন আমার বাবার জন্য। এবার আমাদের এখান থেকে আপনাকে ফোন করে বলে দেব কিভাবে কি করতে হবে, ঠিক আছে? আপনি একবার দেখিয়ে নিন ওটা, একবার একটু দেখিয়ে নিন বাবার প্যানক্রিয়াটাইটিস, আবার গল ব্লাডার স্টোন, রিপোর্ট গুলো হোয়াটসঅ্যাপ করবেন। হেল্পলাইন নাম্বার গুলো লিখে রাখুন, দুটো হেল্পলাইন নাম্বার আপনাদের সবার সহযোগিতার জন্য আমরা টিভি পর্দায় রেখেছি। লাইভে তো আসছেনই, পাশাপাশি আপনারা কিন্তু হেল্পলাইনেও কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। সুগার আছে। সুগার আছে? হ্যাঁ, আপনার সাথে কি এইমাত্র কথা হলো? আমি আমারটা বলছি। আচ্ছা আচ্ছা, আপনারটা বলছেন। আপনার সুগার, আপনার সুগার কত রয়েছে? 156 100 খেয়ে 156?
হ্যাঁ আচ্ছা, তাহলে খুব বেশি নেই। আপনি একটা কাজ করুন, এটার জন্য আপনার ওষুধ না খেলেও চলবে, আপনি লাইফস্টাইল মেনটেন করুন, ঠিক আছে? এবং লাইফস্টাইলটা কেমন হবে, কি খাবেন কি খাবেন না, এই পরামর্শ কিন্তু আপনি আমাদের সাথে ফোনে কথা বলবেন, আমাদের ডাক্তারবাবুরা আপনাকে গাইড করে দেবে, ঠিক আছে? আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। ঠিক আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ বলুন বলুন বলুন। লিপিকা দত্ত বলছি, লিটন শুনুন। হ্যাঁ বলুন বলুন। ঠিক আছে, হ্যাঁ। তো আপনাদের বুঝিয়ে দিলেন, ডাক্তারবাবুকে বলিয়ে জানাচ্ছি। হ্যাঁ। তো আমার না প্রথমে খুব পায়ে ব্যথা, পায়ে খুব পায়ে ব্যথা, মানে রাত্রে আমি হট ব্যাগে দিই, তারপরে মাঝে মাঝে পেন্সিলার খাই, তারপরে মানে অনেক সময় তো মেডিসিন ইউজ করছি। পায়ের কোথায় ব্যথা? হাঁটুতে 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 ব্যথা, পায়ের হাঁটুতে ব্যথা, তাই তো? হ্যাঁ, দু হাঁটুতে আছে। আচ্ছা। তো ডাক্তার দেখি তো বলছে বাতের আছে, বাতের ব্যথা। আচ্ছা। বাতের ব্যথা বলতে ওষুধ দেয়, পেনকিলার দিয়েছে, ওষুধ দিয়ে কিন্তু বেশিরভাগ ওষুধ খেতে পারি না, বমি হয়। না না, ব্যথার ওষুধ বেশি খাবেন না। দেখুন, প্রথম কথা বলছি একটা কথা, তারপরে বলছে না করলে আবার ফিজিওথেরাপি দেবে। আচ্ছা। ঝামেলা কথা বলছে, কি করবো ডাক্তার? আপনি শুনতে থাকুন। ভালো হয়। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শুনুন, বলে আপনি দিচ্ছেন। শুনুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলে কি দিচ্ছেন, করবেন? হ্যাঁ, প্রথম কথা যেটা করতে হবে আপনার, সেটা হচ্ছে বেশি পেন কিলার খাবেন না। আমি এটা সবসময় বলি, কারণ এর সাইড এফেক্ট আছে। সবচেয়ে বড় কথা যে পেন কিলার একটা ব্যথাকে সারাতে পারে না, সেই সময়ের জন্য ব্যথাটাকে আপনাকে ভুলিয়ে রাখবে। এবার বেশি দিন খেলে কি হবে, আপনার কিন্তু লিভারের প্রবলেম হয় এবং তার সাথে সাথে অনেকের কিডনিরও সমস্যা দেখা দেয়। তো ওই জিনিসটাকে অ্যাভয়েড করুন, এবং যে ব্যথাটা হচ্ছে যে কারণ থেকে, সেই কারণটাকে খুঁজে বের করতে হয়। কারণটা কি হবে খুঁজে বার করা যাবে? আপনার যদি একটা এক্সরে করা যায়, তাহলে বোঝা যাবে যে আপনার ওখানে কোনো রকম আর্থারাইটিসের প্রবলেম আছে কিনা, অস্টিও আর্থারাইটিস হয়েছে কিনা। দ্বিতীয়ত কথা, এই যে বাত অনেক রকম, সবই বাত, ঠিক আছে? এবার আয়ুর্বেদ মতে বলে যে বাত যে যাদের হয় তাদের কিছু কিছু সিমটম থাকে, সেইগুলোর থেকে বোঝা যায় যে হ্যাঁ, সে বাতের রোগী। এবার আয়ুর্বেদেতে অনেক ধরনের বাতের নাম করা আছে। কিছু আছে বাত, সেগুলো আমি বলছি, যে নামগুলো আপনারা শুনেছেন, অস্টিও আর্থারাইটিস আছে, রিউমাটয়েড আর্থারাইটিস হয়েছে, গাউট আছে, ঠিক আছে, অ্যানকিলোজিং স্পন্ডিলোসিস আছে। এগুলো বিভিন্ন ধরনের নাম আছে, নামটা বড় ব্যাপার না। নাম দিয়ে রোগটাকে সারানো যাবে না। মেইন যেটা করতে হবে যে তার কারণটা কি, কেন হয়েছে। এবার যে কারণের জন্য হয়েছে, সেই কারণটাকে যদি ঠিক করা যায়, অটোমেটিক আপনার বাতের যা নাম হোক না কেন, সেই বাতটা ঠিক হয়ে যাবে। তো আপনি একবার ফোন করে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন, এসে দেখিয়ে নিন, দেখালে ট্রিটমেন্ট করলে এটা ঠিক হয়ে যাবে। বাহ, কে আছেন বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ, টিভিটা একটু কমিয়ে নিন, টিভির সাউন্ডটা। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে, কি প্রবলেম বলুন। আচ্ছা বলুন, বাসদ্রোণী থেকে কি প্রবলেম বলুন। ডক্টর ভাদুরী, ডক্টর ভাদুরী আছেন, আপনার কি প্রবলেম বলুন। টিভিটাকে কমিয়ে দিন। হ্যাঁ বলুন বলুন, কি সমস্যার জন্য ফোন করেছেন, কি প্রবলেম হয়েছে বলুন। মাথাটা না খুব ভার, কেন বলুন তো ভার। আচ্ছা, কতদিন? এটা প্রায় 1 বছর হবে। বয়স কত আপনার? আমার বয়স 60। 60 বছর। আচ্ছা, মাথা ভার হয়েছে, আপনার প্রেসার টেসার নরমাল থাকে? প্রেসার নরমালি আছে, কিন্তু প্রেসারের থেকে না, আমার 2021-এ আমার স্ট্রোক হয়েছিল। আচ্ছা, ও বাবা, তা তো স্ট্রোক হয়ে যাওয়ার পরে ভালো ছিলাম, হ্যাঁ। আবার দেখছি হঠাৎ 3 মাস ধরে আবার এরকম হচ্ছে, মাথাটা না কিছু ভার, মানে মাথার ভারে মনে হয় পড়ে যাচ্ছি। আচ্ছা, পা টলে যায় কি, পা টলমল করে? হ্যাঁ, যখন আপনার মাথাটা তো ভার লাগছে, আপনার কি হাঁটতে গেলে পাটা টলমল করে, মানে বেঁকে টলে পাটা কাঁপে। কাঁপে? হ্যাঁ, আপনি একটা কাজ করুন, ভালো জায়গায় ফোন করেছেন, আমি একটা বলে দিচ্ছি, আপনার ওখান থেকে আমাদের ল্যান্সডাউনটাই কাছে একদম হবে, কাছে, ঠিক আছে? দক্ষিণ কলকাতা। হ্যাঁ, ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে। হ্যাঁ,
ল্যান্সডাউনে আসুন, দেখিয়ে নিন, আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্ট আছে, সেই পঞ্চকর্মা ট্রিটমেন্ট করলে আপনার এটা ঠিক হয়ে যাবে। প্রচুর ঠিক আছে? স্ট্রোক প্যারালিসিসের পেশেন্টরা হ্যাঁ। করাচ্ছেন আমাদের এখানে পঞ্চকর্মা এলে- ট্রিটমেন্ট। সব ঠিক আছে, ভালো আছি। না না, মানে আমি রাস্তায় ঘরের মধ্যে হাঁটাচলা করতে হয়, রাস্তায় গেলে আমার ভয় লাগে। হ্যাঁ, হ্যাঁ। হবে, এটা কি করতে হবে বলছেন ডাক্তার, শুনুন। আপনার এটার জন্য আমাদের কাছে এসে একবার দেখাতে হবে। হ্যাঁ। যদি আপনার মাথা, আমাদের ডাক্তারবাবুরা দেখে বোঝেন, তাহলে এর জন্য শিরোধারা দেবে। ঠিক আছে, ওটা একটা পঞ্চকর্মা, যেটা আপনার মাথার যে ভার ভাবটা সেটাকে ঠিক করবে। হ্যাঁ। দ্বিতীয়ত একটু সঙ্গে আপনার থাকুন যে ফোনে। নার্ভ গুলো দুর্বল হয়েছে, কাঁপছে, হ্যাঁ। সেটা কেন কাঁপছে সেটাও তখন ফাইন্ড আউট হয়ে যাবে। করে এবার তারও ট্রিটমেন্ট হবে, করলে দেখবেন আপনার আবার হাঁটা চলাটা ঠিক হবে। ল্যান্সডাউনে চলে আসুন, ঠিক আছে? হেল্পলাইন নম্বরে ফোন করে ল্যান্সডাউনে আসুন। বাসদুনি থেকে যিনি ফোন করলেন, স্ট্রোক হয়েছে, মাথা ভার হয়ে থাকছে, শিরোধারা এবং পঞ্চকর্মা ট্রিটমেন্ট দেওয়া হবে আপনাকে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো। হ্যালো, বলছি আমাদের অনুষ্ঠান আমি দেখছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি বীরভূম জেলা লালখানা থেকে। বীরভূম থেকে। কি প্রবলেম বলুন, কি সমস্যা আছে? প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, কতদিন ধরে ভুগছেন? কতদিন হয়েছে? মোটামুটি 2 বছর পরে ভুগছি। বয়স কত হলো এখন? বয়স এখন 42 চলছে। 42 বছর। আচ্ছা, কোন রকম নেশা কিছু আছে? নেশা হ্যাঁ, স্যার, নেশা আপনি করতাম কিন্তু এখন বন্ধ করে দিই। কখন কি- করছে কি- মানে নেশা? কিসের ছিল? মদের নেশা নাকি তামাকের নেশা? একে মদের নেশাই করতাম। ওই জন্য গেছে প্যানক্রিয়াস। আচ্ছা, হ্যাঁ। কি ধরনের কাজ করেন আপনি? আমি কাছে কাজ করি। চাষে, চাষবাস। চাষবাসের কাজ করছেন তো? একটা ক্ষতি হয়ে গেছে। দেখুন, মানে আপনার organ-এ। কোন রকম আপনার সোনোগ্রাফি করেছিলেন? ইউএসজি, এই যে পেটের ছবি তুলেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, করা আছে। ওখানে- স্ক্যান করা আছে। হ্যাঁ, সিটি স্ক্যানও করা আছে। আচ্ছা, একটা কাজ করুন, আমাদের বহরমপুরে, ঠিক আছে? না, বীরভূমে উনি। বীরভূম থেকে হ্যাঁ, তারপর বোলপুর আছে। বোলপুর বর্ধমান হ্যাঁ, কাছে একদম। বোলপুরে আপনি পেয়ে যাবেন আমাদেরকে, ঠিক আছে? বোলপুরে আমি থাকি, আপনি ওখানে এসে দেখাতে পারবেন, অসুবিধা নেই। বা আপনি বর্ধমানেও যেতে পারেন, দেখাতে আমাদের অন্য পারেন। ডাক্তারবাবুরা আছে ওখানে। বোলপুরে আমাদের কাছে, রান্নার বোলপুর আমাদের লাগু করা হচ্ছে। বোলপুর একদম কাছে আচ্ছা আচ্ছা, বলছে। তাহলে বোলপুরে চলে আসবেন, আপনি রিপোর্ট গুলো নিয়ে আসবেন, আর এই যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। বেশি পেশেন্ট হয়ে গেলে দেখা হয় না, আগের থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে, ঠিক আছে? সামনে ক তারিখে রয়েছে ডেটটা সেটা জেনে নিন, জেনে নিয়ে একটা নাম লিখিয়ে নিন, আর রিপোর্টগুলো সব নিয়ে আসবেন। এইখানে ট্রিটমেন্ট আছে, কিছুদিন ওষুধ খেলে আস্তে আস্তে ওই জায়গাটার থেকে বেরিয়ে আসবেন। আর আপাতত একটা কথা বলে দিই, ঝাল তেল মশলা সব বন্ধ করে দিন, আর যেসব খাবারে, হ্যাঁ, যেসব খাবারে গ্যাস হয় সেগুলো বন্ধ করে দিন। আর নেশাটা? পায়খানা, নেশা তো একদম বন্ধ করেই দিন, নেশাটা কিন্তু বন্ধ করে দিন ঠিক আছে? ওটা একদম। কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু সুস্থভাবে বাঁচতে পারবেন না, সারা জীবন তাহলে ওষুধ খেতে হবে। ব্যাস ব্যাস, আর আসুন আমাদের ট্রিটমেন্ট করান, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, আপনি টিভিতে হেল্পলাইন নাম্বারটা দেখুন, ওই হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন, করে বোলপুরের ডেটে একটা নামটা লিখিয়ে রাখুন, ঠিক আছে? চলে আসবেন। হ্যাঁ, 27 আর 37। হ্যাঁ, এর মধ্যে। ওই নাম্বারটাতে ফোন করে নিন, ঠিক আছে? হ্যাঁ, এখনই করুন, এখনই এখনই করুন। করে নিন। বোলপুরে দেখাবেন, বলে দিন। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ। আমি চন্দনা মন্ডল বলছি। হ্যাঁ। বাড়িঘর থেকে বলছি। আচ্ছা। তো আমার তো সবসময় অ্যাসিডিটির প্রবলেম। আমার এখন না আমি মানে পিঠের ওপরের দিকে ধরে নিচ্ছে হচ্ছে না, কিরকম একটা ব্যথা হচ্ছে এই 2-3 দিন ধরে। আচ্ছা, আপনার কি পায়খানা পরিষ্কার হচ্ছে? কি বলছো? পটি ক্লিয়ার হয়? পটি না 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 না, Clear হয় না। ঠিকভাবে হয় না। অনেকদিন ধরে না আমার ভীষণ ইয়ে হচ্ছে, মানে ঠিকভাবে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর এই যে এর মধ্যে আপনার কি যেটা এর মধ্যে কি বেশি কোনো অ্যাসিডিটি হচ্ছে, গলা ব্যথা করছে, তারপরে আবার হঠাৎ করে আবার একটু পিঠে একটু ব্যথা হচ্ছে। মানে পিঠের দিকে, মানে ওপরের দিকে একটু ব্যথা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। আমি আপনাকে জিজ্ঞাসা করছি একটা কথা, বলছি এর মধ্যে কি বাইরে নেমন্তন্ন বা পিকনিক এই ধরনের ব্যাপারগুলো হয়েছে বেশি?
আর মাঝে মাঝে খেতে খেতে না বুকে লাগে, মানে বুকে মনে হয় আটকে যায়। না আমি কি বলছি শুনতে পাচ্ছেন আমার কথা? বাইরে কি রিচ খাবার কোন নেমন্তন্ন বাড়িতে গেছিলেন এর মধ্যে? না। আচ্ছা ঘরে ভীষণ হালকা খায়। আচ্ছা আচ্ছা মানে জাতীয় বাজার বলি না, ভীষণ হালকা, মানে একখানা অন্য একটা খায়, মানে রুটি আছে ওটা, হ্যাঁ, আর মানে একটু চা খাই, একটা ভাত করে হাফ হাফ খাই, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলে দিচ্ছেন, ডাক্তারবাবু বলছেন, শুনে নিন। হ্যাঁ দেখুন আপনার যে সমস্যাটা হচ্ছে এই যে পিঠে কোমরের ওপরে ব্যথা, মানে পিঠের দিকে ব্যথা হচ্ছে, ঠিক আছে, এটা যদি আপনার ঠান্ডা লেগে থাকে খুব বেশি তাহলে অনেক সময় হয়, আর না হলে গ্যাস হলে হয়। কিন্তু আপনার যেহেতু পায়খানাটা পরিষ্কার হচ্ছে না, বোঝা যাচ্ছে এটা গ্যাসের থেকে হওয়ার চান্সেস আছে, ঠিক আছে। প্রথম আপনার যেটা করতে হবে, এই গ্যাসটা যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে। পায়খানা পরিষ্কার করতেই হবে যেভাবে হোক। আপনি একটা কাজ করুন, ঘুম থেকে উঠে ফার্স্ট হালকা গরম জল খাবেন ডেইলি, ঘুম থেকে উঠে খাবেন, রাত্রে শুতে যাওয়ার সময় খাবেন, মাঝখানে সারাদিনে 2-4 বার হালকা গরম জল খাবেন। এবং শীত গ্রীষ্ম বর্ষা কখনোই ঠান্ডা জল কিন্তু খাবেনই না, মানে ফ্রিজের জল খাবেন না, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে খাদ্য খাবার আপনি হালকা খাচ্ছেন, কিন্তু খাওয়ার আধ ঘন্টা আগে জল খেয়ে নেবেন, আবার খাওয়া শেষ হওয়ার 40 মিনিট পর জল খাবেন, এই মাঝখানটায় জল খাবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তৃতীয়ত কথা হচ্ছে যেসব জিনিসে গ্যাস হয়, যেমন ধরুন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এগুলো খাবেন না। তার সাথে মিষ্টি কুমড়ো, বেগুন, তেঁতুলের টক, এগুলোও খাবেন না, ঠিক আছে। আরেকটা কি, রাত্রেবেলার দিকে ডিম খাবেন না, এগুলো খাবেন না। হালকা খাবার খাচ্ছেন, ভালো কথা। আর তার সাথে সাথে যেটা করতে হবে, আপনার ফ্রুটস খেতে হবে, ডেইলি একটা করে ফল খাবেন, পেয়ারা হোক, আপেল হোক, ঠিক আছে, এই ধরনের ফলগুলো খাবেন যেগুলোতে ফাইবার আছে, অথবা একটা মৌসম্বি বা কমলা লেবু, যে কোনো একটা। এই 4 ধরনের ফলের মধ্যে যে কোনো একটা ধরনের ফল খেলেই হবে, একটা করে খেলেই হবে, ঠিক আছে। আর কি হবে, একটু করে টক দই, ফ্রিজে রেখে না, ফ্রিজে ঢোকাবেন না বা ফ্রিজে রাখবেন না, ঘরে পাতবেন টক দই। টক দই পাতলে ফ্রিজে দই জমে না, দই জমে গরমে রাখলে, তার মানে আপনার গ্যাসের পাশে যদি দই বানিয়ে রেখে দেন ওটা জমে যাবে খুব সুন্দর, ঠিক আছে। ওখান থেকে দুপুরে ভাত খাওয়ার পরে 1 গ্লাস দইয়ের শরবত বা ঘোল খেয়ে নেবেন, ডেইলি এটা করুন। আর একটু কি করবেন, একটু মৌরি, একটু কি বলে ওটাকে, জিরে, গোটা জিরে, মৌরি আর জোয়ান, এই 3টে একটু তাইয়ে নিয়ে গুঁড়ো করে রাখবেন। ডেইলি ভাত খাওয়ার পর 1 চামচ ওটা মুখে দিয়ে জল খেয়ে নেবেন অল্প, ঠিক 40 মিনিট পর। ঠিক ঠিক আছে। আছেন এবার? হ্যালো হ্যালো, ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো, কেউ একজন আছেন? একটু কথা বলবেন, জোরে বলতে হবে। ফোনে কিন্তু আমি দেখতে পাচ্ছি আছেন, কথা বলবেন যারা, চটপট আসুন, চটপট এসে ফোন করে কথা বলে নিন। ডক্টর ভাদুরী আছেন লাইভে, আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারবেন, কি প্রবলেম বলবেন, বলুন। হ্যালো, আমি বলছি কি, মাথা যে চোখটা হয়েছে, কিসের থেকে হয়, কিসের থেকে মাথাটা খাবে আছে? দেখুন, যদি অনেক সময় কি হয়, যদি ব্লাড সার্কুলেশনের একটু সমস্যা হয়, অবস্ট্রাকশন হয়, সেখানেও ভার হতে পারে, ঠিক আছে। আপনি টিভিতে শুনুন, আপনি টিভিতে শুনুন, আমি টিভিতে ফোন রেখে টিভিতেই শুনুন, বলে দিচ্ছেন ডাক্তারবাবু, ঠিক আছে। অনেক সময় মাথা ভার হয়, যেহেতু আপনার স্ট্রোক একটা হয়ে গেছে, সেখানে চান্সেস আছে যদি কোনো ওখানে যদি ব্লকেজ থাকে বা অবস্ট্রাকশন থাকে, সেখান থেকে অনেক সময় হতে পারে, এটা হচ্ছে সাধারণ। অনেকের প্রেসারটা বাড়তে থাকে, দেখা যায় যে মাথায় একটু সমস্যা দেখা যাচ্ছে, যদি ওই আগের ওরকম থাকে বা কোনো রকম ভিতরে সমস্যা থাকে তাহলেই হয়, না হলে রক্ত চলাচলটা স্বাভাবিক হতে হবে, এগুলো। দ্বিতীয়ত কথা আছে, যদি এটা আপনার 1 বছর ধরে হয়েছে বলে এটা হওয়ার চান্সই বেশি। অনেকের আবার তৎক্ষণাৎ যখন ঠান্ডা লাগে তখনও মাথা ভার হয়ে থাকে। এবার এটা বুঝতে হবে কি হয়েছে, এটা বুঝতে গেলে আপনার আসতে হবে আমাদের কাছে, রিপোর্ট গুলো নিয়ে আসবেন আমাদের এখানে, আর কি প্রেসক্রিপশনে কি ওষুধ খাচ্ছেন সেগুলো আমাদের এখানে দেখাবেন। আমাদের এখানে আয়ুর্বেদ চিকিৎসা হবে, এবং কি চিকিৎসা হবে আপনার ওই রিপোর্ট গুলো দেখে আমাদের ডাক্তারবাবুরা বলে দেবে, সেইভাবে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে প্রবলেম গুলো ঠিক হবে। ঠিক, প্রয়োজনে সবাই হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, টিভির পর্দায় আছে, কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো
ফোনে যারা আসছেন চটপট কথা বলুন, কারণ আমাদেরও আলোচনার বিষয় আছে তো অনেক কিছু। হ্যালো, নিয়ে নি পরের জনকে, তাহলে দেখি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছিলাম যে আচ্ছা মানে গল ব্লাডারের স্টোন হয়েছে, আচ্ছা, তো এই স্টোনটা কি কিছু কি মানে আয়ুর্বেদিকে কি এইভাবে কম হবে? কার হয়েছে এটা, কার হয়েছে? এটা হয়েছে আমার দিদি। দিদি বয়স কত তার? আর সাইজটা বোধহয় একটু বলতে হবে, তাই তো? বলে দিচ্ছি পাথরের সাইজটা। দিদির বয়স কত? দিদি বয়স 52, সাইজ 10 mm। আপনি একটা কাজ করবেন, আমাদের আয়ুর্বেদে কিন্তু এই স্টোনের ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু উইদাউট সার্জারি ঠিক করা সম্ভব। অনেকে অপারেশন ভয় পায়, তবে রিপোর্টটা দরকার আছে। ঠিক আছে, রিপোর্টটা দেখলে বোঝা যাবে যে কোন পজিশনে আছে, কিরকম আছে, সাইজ কি আছে, কতদিন, আরো রিপোর্টে আরো অনেক কিছু কথা লেখা থাকে। ঠিক আছে, সবগুলো দেখে তারপরে আপনাকে বলা যাবে হ্যাঁ কতদিন লাগবে, এটা ঠিক হবে কিনা, কতদিন লাগবে সব বলা যাবে। আয়ুর্বেদে কিন্তু আমি শুনে নিন, আয়ুর্বেদে কিন্তু এর চিকিৎসা রয়েছে স্টোনের। স্টোন ঠিক হয় এরকম অনেক উদাহরণ রয়েছে আমাদের কাছে, যে পেশেন্টের ফিডব্যাক গুলো যখন আমরা দেখাই তখন আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তবে মুখে মুখে ট্রিটমেন্ট হবে না, আপনি সেই রিপোর্ট নিয়ে পেশেন্টকে নিয়ে আসবেন আমাদের কাছে, ডাক্তারবাবুরা ফিজিক্যালি টেস্ট করবে পেশেন্টকে, তার সাথে সাথে রিপোর্ট দেখবে, সব মিলেমিশে বুঝে তারপরে আপনাকে বলবে হ্যাঁ এর ট্রিটমেন্ট হবে, কতদিন ওষুধ খেতে হবে, কেমন কি করতে হবে, সব কিন্তু তখনই বলে দেবে। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি তো হচ্ছি শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে। আচ্ছা, জিজ্ঞেস করছিলাম এই যে গল ব্লাডারের মধ্যে যে স্টোন আছে সেটা কিভাবে করবে? আপনি একটু হেল্পলাইনে ফোন করে নিন। ওটা ডাক্তারবাবুরা সব বলে দেবেন, ওটা তো কোনো সার্জারি করে কেটে বাদ দেবেন। আপনি শুনতে থাকুন, আমি বলছি থ্রু আয়ুর্বেদ মেডিসিনের দ্বারা করবে। ঠিক, ওটা মেডিসিনের দ্বারা করবে, আস্তে আস্তে জিনিসটাকে ছোট করে 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 তারপরে মানে জিনিসটা দাঁড়ান বোঝাচ্ছি আপনাকে। জিনিসটা ধরুন একটা সাইজ আছে, কোন জায়গায় আটকে আছে সেটাও দেখার ব্যাপার আছে। ঠিক আছে, কতদিন হয়েছে, এগুলো সব দেখে ধরুন ঠিক হলো এটা করা যাবে বা কমবে, তখন ওটা কি হবে, ওটা ওখান থেকে বেরাবে কিভাবে, আস্তে 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 ডিজলভ হয়ে 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 ছোট হতে থাকবে, এইভাবে করে হবে, কোনো কাটা ছেঁড়ার ব্যাপার নেই এখানে। ঠিক আছে, আপনি হেল্পলাইনে ফোন করে নেবেন শ্যামনগর থেকে, যিনি মনে করছেন কাছাকাছি একবার চেম্বারে রিপোর্ট গুলো নিয়ে আসতে হবে, তারপর ফাইনাল বলে দেওয়া হবে এটা কমবে কিনা আয়ুর্বেদে। হ্যাঁ, পেশেন্ট নিয়ে রিপোর্ট নিয়ে আসবেন, তাহলেই হবে, ভালো হবে তাহলে। আচ্ছা, কেউ আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলুন বলুন। টিভির কাছ থেকে দূরে যান, তাহলে অসুবিধা হবে আপনার। টিভিটা মিউট করুন, টিভির সাউন্ড কমান, অথবা টিভির কাছ থেকে দূরে গিয়ে ফোনেই কথা বলে দিন, আপনার যা যা বলার সেটা তাড়াতাড়ি বলে দিন ফোনে। পাইলস হিসাব হয়েছে, রেস্টুরেন্টটা খুলে আছে এবং বাইরে খুব লাগছে, মানে আমার 2002 সালে অপারেশন হয়েছিল, চান্সি অপারেশন, ওই বাইরে গুলো সে মোটা মোটা হয়ে গেছিল, অপারেশন করে দিচ্ছে, তারপর থেকে কিন্তু আর কোনো অসুবিধা ছিল না, কন্টিনিউয়াস ওই গ্যাস, আমার কনস্টিপেশন, আমাশা এইগুলোতে ভোগাচ্ছিল, তারপরে মাঝখানে করে আবার এটা সে হঠাৎ খুব ফোলে এবং ব্লিডিং হয়, তারপরে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখে ওষুধ খেয়ে পায়খানার ব্যাপারটা ঠিক হয়ে গেছে হচ্ছে, কিন্তু ওই রেস্টুরেন্টটাকে খুব লাগছে, খুব জ্বালানো। বয়স কত? বয়সটা একটু বলুন ডাক্তারবাবুকে। আমার বয়সটা হচ্ছে 66, 66 বছর এখন। আর আমার কথা শুনতে পাচ্ছেন তো? মন দিয়ে শুনুন আমি কি বলছি, মন দিয়ে। ঠিক আছে, আপনি কথা বলবেন না, আমি বলছি, আপনি মন দিয়ে শুনুন। আমাদের এইখানে আয়ুর্বেদে এরকম ব্লিডিং হচ্ছে, এরকম পাইলস, তারপরে ধরুন এই যে ফিশার বললেন, পাইলস বলছেন, ফিস্চুলা, এই ধরনের সবগুলো রোগেরই কিন্তু চিকিৎসা হয় এবং সেরে যায়।
আচ্ছা শুধু চিকিৎসা হয় বলবো না, সেরে যায় এবং উইদাউট কোনো সার্জারি। ঠিক আছে, আপনার যে সার্জারি তখন হয়েছিল ওটা তখন সারেনি, শুধু ওই যে নোডিউলস গুলো বেরিয়েছিল নোডিউলস গুলোকে কেটে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এবার নুডলস গুলো কেটে দেওয়া মানে রোগটা সেরে যাওয়া না, আপনার ওখানে আবার ফুলে উঠেছে। ঠিক আছে, ইনফ্লেমেশন, হ্যাঁ ইনফ্লেমেশন হয়েছে। এবং এই যে ধরুন আপনি আমার হাতটা দেখুন বুঝতে পারবেন, ধরুন এই যে আমাদের মলদারটা, ঠিক আছে, পাইপের মতো, এবার এটা কেমন থাকে, কুচকে থাকে। এবার যখন আমাদের বেগ পায় তখন ওটা খুলে যায়, তখন আমাদের পটিটা বেরিয়ে যায়, আবার ও বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে নিয়ম। এবার আপনার কি হচ্ছে, যখন খুলছে না, যেহেতু ওখানে ফুলে গেছে ভেতরে, এইটা হয়ে যাচ্ছে ছোট সরু, ভেতরটা ফুলে উঠেছে তাই জন্য সরু, ওদিক দিয়ে মলটা বেরাতে পারছে না, যখন চাপ লাগছে ও ব্যথা হচ্ছে, আপনার খুব কষ্ট হচ্ছে তখন, বুঝেছেন? কত সুন্দর বুঝিয়ে দিলেন। ঠিক আছে, এইবার যে এখানে যখন বেশি বেশি ঘষা খাবে, চাপ লাগবে, ব্লাড আবার বেরোনো শুরু হয়ে যাবে। ঠিক আছে, এইবার কি করতে হবে, আপনার যে ফোলাটা এটাকে কমাতে হবে। এই ফোলাটা কমবে আপনার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। আর বোলপুরেই তো আমাদের চেম্বার আছে। আর উনি বোলপুর থেকে, আচ্ছা বোলপুরেই চেম্বার আছে, আমরা ওখানে যাই, প্রত্যেক মাসে যাই। নেক্সট কবে ডেটটা আছে নিয়ে নিন, আপনি খাওয়া শুরু করুন, দেখবেন 15 দিন থেকে 1 মাসের মধ্যে তফাৎ বোঝা শুরু করবেন, এবং কয়েকদিন ওষুধটা কন্টিনিউ করলে আস্তে আস্তে এটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। আপনি এক্ষুনি হেল্পলাইন নাম্বার টিভিতে আছে, ওই দুটো মোবাইলে ফোন করুন, বোলপুরের নেক্সট ডেটটা জানুন, একবার চলে আসুন, আপনার এই পাইলস, ফিচার, ফিস্টুলা একদম ঠিক হয়ে যাবে। ঘাবড়াবেন না, আর ওই খালি অপারেশন করতে যাবেন না, তাহলে কিন্তু আরো জিনিসটার 12টা বেজে যাবে। কারণ আমাদের এখানে অনেক পেশেন্ট আসে যারা 2বার 3বার অপারেশন করেও সেটা সাকসেসফুল হয়নি, সেই রুগীরা এসে কিন্তু এখান থেকে সুস্থ হয়ে ফেরে। অবশ্যই যে দুটো রোগী যদি একই রোগ নিয়ে আসে, দুজনের একই দিন লাগবে না, কারো একটু তাড়াতাড়ি হবে, কারো একটু দেরিতে হবে, কিন্তু উপকার দুজনই পাবে। কেন সময়টার আলাদা লাগবে বা ওষুধ আলাদা লাগবে? কারণ দুজনের মধ্যে কিছু রোগের কিছু সিমটমের তফাৎ থাকতে পারে, কারোটা একটু খুব হালকা আছে রোগটা, কারো একটু বেশি গাড়িয়ে গেছে, এগুলোর জন্য কিন্তু এই দুজনেরই কিন্তু রোগটা কিওরেবল। তাই ফেলে রাখবেন না, এখন যা বয়স আছে, বয়স যত বাড়বে এটা যদি ততদিনে না সারে, এটা কিন্তু সারা জীবন চোখের জল ফেলবে। আর এটা এমন একটা কষ্ট, যার না হয় সে বুঝতে পারে না যে কতটা কষ্টকর। নরম জায়গায় এখন বসবেন, নরম চেয়ারের মধ্যে বসবেন, ঠিক আছে, হার্ড কিছুর মধ্যে বসবেন না। পটি করতে গেলে কুতে কুতে করবেন না, তার জন্য পায়খানাটা যাতে নরম থাকে চেষ্টা করুন। আর এই যে ফুলে রয়েছে, ওখানে সোয়েলিং হয়েছে, এগুলোকে ঠিক করতে হবে, তাহলে দেখবেন পাইলসটা পার্মানেন্টলি আপনার কিওর হয়ে গেছে। হেল্পলাইন নম্বরে ফোন করবেন 9830235527 অথবা 37। অবশ্যই কিন্তু ডাক্তারবাবুরা রয়েছেন, ডক্টর বিনোদ শর্মা, সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর, তিনি তো আছেনই, ডক্টর এস ভাদুরী আজকে আছেন, ডক্টর অয়ন হালদার, এছাড়া ডক্টর এন ভট্টাচার্য, ডক্টর এস গোচাল, সবাইকে আমরা কিন্তু ক্রমান্বয়ে পাচ্ছি। এত ফোন আসছে আমরা ইন্টারভিউ পার্টেও যেতে পারছি না। একটু চেম্বারগুলো আমি রিসেন্ট বলে দেবো সব, কলকাতায় চেম্বার, হাওড়াতে চেম্বার এবং রিসেন্ট চেম্বারগুলো বলবো। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। বলুন কি প্রবলেম? যন্ত্রণা হয়, দু সাইডে ব্যথা, হ্যাঁ, আর আপনার ওই পায়ে যন্ত্রণা হয়। পায়ের কোন জায়গায়? একদম দুটা পা, পুরো পা ব্যথা আর কোমরে যন্ত্রণা। আপনি কি ধরনের কাজকর্ম করেন? বয়স কত আপনার? 40। কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? 8-10 বছর। তার মানে 30 বছর বয়স থেকে এটা চলছে। কোন সময় ডাক্তার দেখিয়েছেন? তো যখন দেখিয়েছিলেন ডাক্তারবাবু কি বললেন যে কি হয়েছে আপনার? আপনি একটা কাজ করুন, ট্রিটমেন্টটা সঠিকভাবে করতে হয়, ঠিক আছে? ট্রিটমেন্টটা সঠিকভাবে করলে, সঠিক জায়গায় যদি করেন, সঠিক ট্রিটমেন্ট হয়, আপনি কিন্তু সুস্থ হবেন। 10 বছর ধরে একটা এত কম বয়স থেকে, 30 বছর বয়স থেকে 40 বছর হয়ে গেল, এই যে বললাম লাইফস্টাইল ডিজিজ,
আপনার 10 বছর ধরে ভুগছেন কিন্তু আপনি এখনো সিরিয়াস হননি সমস্যাটাকে নিয়ে। আমার বলছেন ঘোরাঘুরির কাজ, ঘোরাঘুরির কাজ ঠিক রাখতে হবে, এইটার কোমর, জন্য পাটা। আপনি ইমিডিয়েট আমাদের চেম্বারে দেখান। মেদিনীপুরতে আমাদের অনেকগুলো মেদিনীপুর, চেম্বার আমাদের আছে। খড়গপুরে আছে, হেরিয়ায় আছে, হ্যাঁ। এবং মেচেদায় আছে চেম্বার, যেখানে হলদিয়াতেও আছে, যেটা চারখানা কাছে চেম্বার হবে। আছে। হ্যাঁ। আপনার যেটা কাছে হয় হ্যাঁ। সেখানের জন্য একটা এখনই অ্যাপয়েন্টমেন্ট নিন, ওখানে যান, ডাক্তারবাবুরা যে থাকবে তাকে দেখাবেন। এবং এনবিপিতে এরকম অনেক রোগ কিন্তু সেরে যায় যেগুলো অন্য জায়গায় না করে দেয়। অনেক জায়গায় ঘুরে ঘুরে যখন মানুষ হতাশ হয়ে যায় তখনও কিন্তু আমাদের কাছে পেশেন্ট এসে সুস্থ হয়। সেটা ওষুধ খাওয়ার পর মানে ব্যক্তি কিছু একদম নির্ভুল হয়ে যাবে তো? অবশ্যই প্রথমে দেখুন রোগটা কি সেটা দেখতে হয়। আমরা তো আর ব্যথার ওষুধ দেবো না যে আপনার ব্যথা সারাবো না, আমরা রোগটাকে সারাবো। ব্যথা সারালে কি হবে, ব্যথা যে ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন আবার ব্যথা চলে আসবে। কিন্তু আমি যদি রোগটাকে সারিয়ে দিতে পারি তাহলে যখন ওষুধ বন্ধ হয়ে যাবে আপনার, তারপরে আবার ওই ব্যথাটা আসবে না। তার জন্যই আপনি আসুন, ট্রিটমেন্ট করান, দেখবেন একটা টাইমের পর ওষুধ আপনার বন্ধ করে দেওয়া হবে এবং রোগটা সেরে যাবে। এবার রোগটা একদম কেন হয়েছে, কি হয়েছে, ওগুলো বিস্তারিত জানার পর তো ওষুধ দেওয়া হবে। তার জন্য আপনি চলে আসুন। আর যদি আপনার সম্ভব হয়, একটা কোমরের এক্সরে করে নিয়ে আসবেন। আর যে হাঁটুটায় ব্যথা করছে সেই হাঁটুরও একটা এক্সরে করে নিয়ে আসবেন। আর যদি এক্সরে না করার সময় পান তাহলে এমনি ডিরেক্ট চলে আসবেন। আরেকজন আছেন, কালকে ক্যানিং এর চেম্বার ওপেনিং আছে, কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন। জামশেদপুরের চেম্বার ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়ায় ডক্টর এ হালদার, মালদায় ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে ডক্টর বি শর্মা থাকছেন 2 তারিখে ফেব্রুয়ারি, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, নিউ কুচবিহারে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর এ হালদার, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, বাঁকুড়াতে ডক্টর বি শর্মা, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন বোলপুরে, আগরতলায় ডক্টর বি শর্মা থাকছেন, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে ডক্টর বি শর্মা। যারা ফোনে পাচ্ছেন না একটু সঙ্গে থাকবেন, চেম্বারগুলো বলেই আপনার ফোনটা আমি নিতাম। একদম শেষের দিকেও আমরা চলে এসেছি, আর একটা বা দুটো ফোনই নিতে পারবো। আপনারা কিন্তু যাদের প্রবলেম আছে চটপট কথা বলতে পারবেন। আর হেল্পলাইনে লাইভ প্রোগ্রাম শেষ হয়ে গেলেও আপনারা হেল্পলাইনে কিন্তু কথা বলে নেবেন 9830235527 অথবা 37। আজকে আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছিলাম, ডক্টর এস ভাদুরী ছিলেন, অনেক কিছু বললেন। আর শেষের দিকেও যিনি ফোন করলেন দেখুন 40 বছর, পা কোমর একদম ব্যথায় জর্জরিত। আচ্ছা, বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্য, শামপুরে ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার থাকছেন। আরো অন্যান্য চেম্বার আমি বলে দেবো। আর ডক্টর ভাদুরী বোলপুরে থাকবেন। বোলপুর থেকে 2টো ক্রিটিক্যাল কেস পেলাম। আপনারা হেল্পলাইনে এক্ষুনি ফোন করে বোলপুরের ডেটটা জেনে নিন, আপনারা নেক্সট ডেটেই কিন্তু একবার দেখিয়ে নিতে পারবেন। কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগানে আপনারা নিয়মিত পাচ্ছেন বুধবার করে, খিদিরপুরেও বুধবার। আচ্ছা, আমতলা সাউথ 24 পরগনায় পাচ্ছেন, মধ্যমগ্রামে হেড অফিস পাচ্ছেন আপনারা, হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে পাচ্ছেন। প্রত্যেকটি প্রোগ্রামে ডাক্তারবাবুরা অবশ্যই আমাদের অনেক কিছু সুপরামর্শ দেন, আমরা উপকৃত হই। আপনারা লাখ লাখ দর্শক থাকছেন ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে, আমাদের ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম। আর অবশ্যই হেল্পলাইন নাম্বার খোলা থাকছে, আপনারা কিন্তু সবাই যোগাযোগ করে নেবেন। আর একটা ফোন এসে গেছে দেখে নি, অনেকেই করছেন, আপনারা হেল্পলাইনেও কিন্তু এবার লিখে রাখুন, এরপরে হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন, নিয়মিত অনুষ্ঠান দেখবেন। কে আছেন বলুন? হ্যালো ডাক্তারবাবু, আমি খাতা ডায়েরি দেখলাম 2021-এ। হ্যাঁ, 2021-এ আমার স্ট্রোকটা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনি একবার ল্যান্সডাউনে আসুন, আপনি বারবার একবার আসুন। ডাক্তারবাবু বলেছেন। আপনার দেখুন, আপনার তো একবার সমস্যাটা, চলে আপনি আসুন, চিন্তায় আছেন তো। বলুন না, ঠান্ডা থেকে শুধু হয় না, শুধু ডাক্তারবাবু ঠান্ডা বলে থেকে শুধু দিয়েছেন হয় না। এটা। আমি বললাম যে আপনার যেহেতু সমস্যাটা ছিল, স্ট্রোক হয়েছিল, হ্যাঁ। চান্সেস আছে যে এটা ওই স্ট্রোকের জন্যই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ। তো ওখানে কি হচ্ছে না হচ্ছে আপনি যতক্ষণ না সামনে আসবেন, স্ট্রোকের রিপোর্টটা না দেখা যাবে, সিটি স্ক্যানটা, ততক্ষণ তো আমরা বলতে পারবো না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অল্প দিন ঠান্ডা লেগেছে, তখন মাথা ভার হয়ে আছে, সেটা অন্য, কিন্তু অনেকের ওটাও হয়।
এবার আপনি এলে রিপোর্টটা নিয়ে আমরা দেখে বুঝবো যে কেন হয়েছে আপনার, ঠিক আছে? অবশ্যই ডক্টর ভাদুরী তো ছিলেন, আর আপনাকে পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিতে হবে বলেই দিলেন ডাক্তার। ল্যান্সডাউন এমন কিচ্ছু দূর না, শিশু মঙ্গলের অপোজিটেই ল্যান্সডাউন। আপনি বাসধনী থেকে একবার চলে আসুন, স্ট্রোকের পেশেন্ট আপনি, পঞ্চকর্মা এবং শিরোধারা ট্রিটমেন্টটা নিতেই হবে। আসুন, সবার জন্য খোলা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। হেল্পলাইনে ফোন করুন, নিয়মিত প্রোগ্রাম দেখুন, আর সুস্থ থাকুন, এটাই আমরা বলবো। আপনারা হেল্পলাইনে ডেটগুলো দেখে জেনে চলে আসবেন কাছাকাছি যেখানে চেম্বার ক্লিনিক আছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজ একদম সময় শেষ, এবার বিদায়, আবার পরের অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার লাইভে বসবো, আপনাদের ফোনও নেব, আর হেল্পলাইনে কথা বলে নিন। ডক্টর ভাদুরীকে